কবি জয় গোস্বামীর একটি অতি জনপ্রিয় কবিতা, হৃদয়কে স্পর্শ করে যাওয়া, হৃদয়কে ছুঁয়ে যাওয়ার কবিতা হলো নুন কবিতা। এই নুন কবিতা জয় গোস্বামীর একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ, 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত ভুতুম ভগবান। এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত, যেখান থেকে তোমাদের পাঠ্য একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নুন কবিতা নিয়ে আলোচনা করার আগে আমি কবির সম্পর্কে বলি, কবির ভাবনা সম্পর্কে বলি, কবির যে ধারণা, কবির যে উপলব্ধি, কবির যে অনুভূতি জীবন সম্পর্কে আর সমাজ সম্পর্কে, সেটা নিয়ে আমি দু এক লাইন আলোচনা করি। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কবিতার মধ্যে আসলে কবি সমাজের কোন দিকটাকে কীভাবে উপস্থাপন করতে চেয়েছেন এবং ঠিক কী বার্তা দিতে চেয়েছেন। সমাজের কাছে তো একটা বার্তা দেন শিল্পীরা, একটা মেসেজ দেন, তো সেই মেসেজটা কী, সেই বার্তাটা কী, আমাদের কাছে তিনি ঠিক কী প্রত্যাশা রেখেছেন, আমাদের কাছে তার কী দাবি, সেটাই আমরা আলোচনা করব, উপস্থাপন করব। কবি জয় গোস্বামী আধুনিক বাংলা কাব্য কবিতার জগতে একটি অতি পরিচিত নাম। বিশেষ করে একালের আধুনিক কাব্য কবিতায় যদি আমরা প্রথম সারির কবিদের নাম করতে চাই, তাহলে জয় গোস্বামী অনিবার্যভাবে এসে পড়ে। প্রথম সারির কবিদের, একালের কবিদের মধ্যে জনপ্রিয় খ্যাতনামা কবি জয় গোস্বামী। তোমরা দেখবে জয় গোস্বামীর এই যে কবিতা, এই কবিতার প্রথমেই এখানে সংক্ষেপে কবি পরিচিতি দেয়া আছে। সেখানে দেখো জয় গোস্বামীর জন্মসাল দেয়া আছে 1954 খ্রিস্টাব্দ, মানে স্বাধীনতার কয়েক বছর পর কবির জন্ম। কিন্তু জয় গোস্বামীর মৃত্যুসাল এখানে দেয়া নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম বলো কেউ? কেউ একজন বলো, কেন মৃত্যুসালটা দেওয়া নেই? কবি এখনো পর্যন্ত বেঁচে আছেন, জীবিত আছেন। তার মানে 1954 খ্রিস্টাব্দে জন্ম, আজকের 2020, তাহলে কবির বয়স কত? কত কত 66 বছর? হ্যাঁ, 64 না 66? 1954 তো, তাহলে 66 বছর। তাহলে 66 বছর বয়সে দাঁড়িয়ে কবি এখনও পর্যন্ত সাবলীলভাবে লিখে চলেছেন। তার লেখার মধ্যে যে বলিষ্ঠতা এখনও পর্যন্ত সমানভাবে বজায় রয়েছে। তিনি যত আরও জীবনের অন্তিমের দিকে গিয়ে চলেছেন, নানা অভিজ্ঞতায় নিজেকে পরিপূর্ণ করছেন, সমৃদ্ধ করেছেন। আমরা জানি যে একজন মানুষ, যে মানুষটা যে বয়সে দাঁড়িয়ে আছেন, সেই বয়স অনুসারে আমরা তার অভিজ্ঞতার যে ঝুলিটা ঠিক কতখানি অভিজ্ঞতায় ভরা রয়েছে সেটাকে আমরা ভেবে দেখতে পারি, বিচার করতে পারি। ধরে নাও তোমরা ক্লাস 11-এ পড়ো, তাহলে তোমাদের বয়স কত? 17 বছর মোটামুটি, ধারে কাছে তো হবেই, একটু কম একটু বেশি, যাই হোক 16-17 বছর। তো 16-17 বছর বয়সী তোমরা জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছো? না শৈশবে। আসলে শৈশবের মধ্যে দুটো পার্ট, শৈশবের মধ্যে শৈশব এবং কৈশোরকে ধরা হয়। কারণ যৌবনের আগে এই যে শৈশব আর যৌবনের মাঝখানের যে অংশটা, যে সময়সীমাটা, সেটা তো বয়ঃসন্ধি পর্ব, সেটাই তো কৈশোর। কিন্তু এই কৈশোরটাকেও শৈশবের মধ্যে ধরা হয়। তাহলে তোমরা দাঁড়িয়ে রয়েছো শৈশবে, মানে শৈশব বা কৈশোরে দাঁড়িয়ে রয়েছো। তাহলে কৈশোরে দাঁড়িয়ে তোমাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও কিন্তু কম নয়। এখানে আছে তোমাদের জীবনের কত কষ্ট, দুঃখ,
আঘাত, বেদনা, কত রকমের সমস্যা, আবার সেই সমস্ত দুঃখ যন্ত্রণাকে জয় করার অভিজ্ঞতা আছে, সেই সমস্ত দুঃখ যন্ত্রণাকে হাসি মুখে সহ্য করার অভিজ্ঞতাও আছে। আবার তোমাদের জীবনে যে সমস্যাগুলো তোমাদের জীবনকে চেপে ধরেছে তার সমাধানের জন্য তোমরা অনেক চেষ্টা করেছো এবং সমাধানের রাস্তা বের করে ফেলেছো, সেই অভিজ্ঞতাও আছে। আবার সুখের, আবার আনন্দের, হাসির, সুখ সমৃদ্ধির অভিজ্ঞতাও আছে। তার মানে অভিজ্ঞতার ঝুলিটা তোমাদের কিন্তু একেবারেই খালি নয়, ভরা রয়েছে। কিন্তু ভেবে দেখো, তোমাদের থেকে আমরা যে বয়সে দাঁড়িয়ে রয়েছি আমাদের অভিজ্ঞতার তুলনায় একটু বেশি হবে, অনেকটাই বেশি হবে। আবার আমাদের থেকে যারা বয়সে অনেক বড়, অর্থাৎ ধরো 80 পর বৃদ্ধ বা বৃদ্ধা, মানে 80 বছর বয়সী, যারা আর ক বছর পরই হয়তো মারা যাবেন, মানে মৃত্যুর দরজাতে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের অভিজ্ঞতার পাহাড় তো অনেক। তাহলে কবি দাঁড়িয়ে রয়েছেন কত বছর বয়সে? না 66 বছর বয়সে। তাহলে 66 বছর বয়সে তিনি তার অভিজ্ঞতার ঝুলিতে যে অভিজ্ঞতা, যে কাহিনী, যে গল্প, যে উপাদানে ভরিয়ে নিয়েছেন সেটা কিন্তু কম নয়, বিপুল। আর সেই অভিজ্ঞতার ঝুলি থেকে বেরিয়ে আসছে কখনো কঠিন বা রূঢ় বাস্তবের, আবার কখনো সুখের, কখনো আনন্দের, বেদনার, সমস্যার, সেখানে আছে প্রেম, ভালোবাসা, প্রকৃতি। তার মানে সার্বিকভাবে বিচিত্র অভিজ্ঞতা কবির অন্তরের মধ্যে। আর সেই অভিজ্ঞতা থেকেই কবিরা তুলে নিয়ে আসেন তাদের কাব্য কবিতার উপাদান। আর সেই কাব্য কবিতার উপাদানে কবিদের জীবন থেকে উঠে আসে যে বৈশিষ্ট্যগুলো, যে সমস্ত উপাদানগুলো, সেটা তো শুধু তার জীবন থেকে নয়, কবি তো সমাজেরই অংশ, সমাজেরই অধিবাসী। তাই সমাজ জীবনের অভিজ্ঞতাও ফুটে ওঠে। আর সমাজ জীবনের অভিজ্ঞতা যখন ফুটে উঠবে, কবির ব্যক্তি জীবনের অভিজ্ঞতা যখন ফুটে উঠবে, তখন কবি কিন্তু আমাদের থেকে কোনো অংশে আলাদা নয়। কারণ আমরাও তো সমাজ জীবনে অধিবাসী, আমরাও তো সমাজ জীবনে অভ্যস্ত। তাহলে সমাজের কথা বলে কবিতা, ব্যক্তির কথা বলে কবিতা, আর ব্যক্তি আর সমাজ জীবনের দর্পণ হলো সাহিত্য। আর যেখানে ফুটে ওঠে কঠিন বা রূঢ় বাস্তবের প্রতিচ্ছবি, যেখানে আবার স্বপ্ন, কল্পনা, বিলাসিতার প্রতিচ্ছবি, যেখানে আছে দুঃখ, কষ্ট, অভাব, দারিদ্র্য, যেখানে আছে সুখ, আনন্দ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য, শৌখিনতা, শখ, বিলাসিতা, সবই কিন্তু থাকে। হ্যাঁ, এমনই একটা কবিতা, যে কবিতা শুধু কবিতা হয়ে থাকেনি, এই কবিতা হয়ে উঠেছে কবির জীবনের সাথে সাথে সমাজ জীবনের গভীর উপলব্ধির প্রকাশ। আর সেই উপলব্ধিটাকে আমরা এখন কবিতায় অনুভব করব, উপলব্ধি করব, তখনই আমাদের মনের ক্যানভাসে ফুটে উঠবে এই কবিতা কবিতা হয়ে নয়, এই কবিতা হয়ে উঠবে একটা সমাজ জীবনের ফ্রেমে আঁকা যেন একটা চিত্র। ঠিক যেন দক্ষ একজন চিত্রকরের হাতে ক্যানভাসে যেমনভাবে রং তুলির দ্বারা ফুটে ওঠে অসাধারণ একটা শিল্প, ঠিক সেই শিল্পই হয়ে উঠেছে এই কবিতা। এখন এই নুন কবিতার বিষয়ের গভীরে যাওয়ার আগে আমি তোমাদের একটু মনে করিয়ে দেব, আগের কোনো কবিতা, যে কবিতা জয় গোস্বামীর লেখা, যে কবিতার সঙ্গে জুড়ে আছে এই নুন কবিতার বিষয়ও, অর্থাৎ ওই কবিতার সাথে নুন কবিতা যেন অঙ্গাঙ্গিকভাবে জুড়ে রয়েছে, বিষয়গত দিক থেকে জুড়ে রয়েছে, এটার সঙ্গে ওটার কোনো অংশে পার্থক্য নেই। আমি বলছি যে কবিতার কথা তোমরা হয়তো একটা ধারণা করতে পেরেছো, এবং এই কবিতাটা তোমরা আগে পড়ে এসেছো, আগে 2-1 বছর আগে, 2-4 বছর আগে ভেবে দেখো, জয় গোস্বামীর একটা কবিতা তোমাদের ক্লাসে পাঠ্যসূচির মধ্যে, পাঠ্য পুস্তকের মধ্যে ছিল। কি বলো, কবিতার নামটা কেউ মনে করতে পারছো কি না বলো? রাইট, মাসি পিসি। এর আগেও আমি আলোচনা করে নিয়েছি, এর আগে যারা এই 10টা থেকে ক্লাস করলো তাদেরও এই কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম। তো তারাও কিন্তু এই কবিতাটা একবারেই বলেছে, কবিতার নাম, এই কবিতার বিষয়। তো
আমি চাই তোমরা এই কবিতাটা এখন একবার শুনবে এবং এই কবিতার বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করব তোমাদের মতো করে বোঝার জন্য। তোমরা মনে করে দেখো যে ক্লাস 8-এ এই কবিতা ছিল সিলেবাসে, ওই 8-এ থাকার সময় তোমরা যেভাবে কবিতাটাকে বুঝেছিলে, আজকের এই কবিতাটাকে তোমরা একটু অন্যভাবে বুঝবে। কারণ বলছি, কারণ হচ্ছে ম্যাচিউরিটি। তোমরা যখন 8-এ ক্লাস করতে তখন এই কবিতাটা বুঝেছিলে, তখন 8-এ ক বছর বয়স? তখন 14 বছর, তাই না? ক্লাস 8 মানে তো 13-14 বছর বয়স। তো 13-14 বছর বয়সী একজন ছেলে বা একজন মেয়ে যেভাবে বুঝবে, কারণ তার তখন যে মনের যে পরিণত হয়ে ওঠা সেটা ঠিক যতখানি আজকের তোমাদের এই কটা বছর পরে মন অনেক বেশি পরিণত হয়েছে, অনেক ম্যাচিওর হয়েছে। তোমরা জীবন সম্পর্কে তোমাদের একটা অন্য ধরনের বোধ তৈরি হয়েছে, ধারণা তৈরি হয়েছে। জীবনকে তোমরা বাস্তবের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে, বিচার করতে শিখছো। এই কটা বছরের মধ্যে তোমাদের জীবনে অনেক ভাঙা গড়া, অনেক উত্থান পতন, অনেক রকমের অভিজ্ঞতা তোমাদের জীবনে সঞ্চিত হয়েছে। তাই এখন 11-এ এই কবিতাটা যখন শুনবে আর ক্লাস 8-এ যখন শুনেছিলে, বুঝেছিলে, এখন বুঝতে গেলে অনেক বেটার বুঝবে, অনেক সহজে তোমরা এটাকে ধরে ফেলতে পারবে। কি আমি কি ভুল বললাম? আরও একটা কথা বলে দিই যে আমরা দেখি যে একটা ছাত্র বা একটা ছাত্রী একেবারে নিচু ক্লাসের 1, 2, 3, 4, 5, 6 এই সমস্ত ক্লাসে পড়া ছাত্রছাত্রীর মাথায় খুব সহজে কিন্তু সমস্ত বিষয়গুলো ঢোকে না। সমস্ত বিষয় তারা খুব সহজে আত্মস্থ করতে পারে না। তারা পড়ে, তাদের উপরে আমরা জোর করি, চাপিয়ে দিই, কারণ তারা ওই মুহূর্তে ততটা ম্যাচিওর নয়। তারা কিন্তু পড়তে হয় পড়ে, তারা পড়াটাকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারে না তখন পর্যন্ত, কারণ সেই বোধ শক্তি তখনও তাদের তৈরি হয়নি। কিন্তু তোমাদের এখন পড়াটা অন্য রকমভাবে পড়তে হবে। তোমাদের পড়াটা অন্যভাবে তোমাদের বুঝে গ্রহণ করতে হবে। তোমরা এখন পড়বে, আগেও বলেছি যে পরীক্ষার জন্য নয়, নাম্বারের জন্য নয়, তোমরা পড়বে জীবনের সঙ্গে মিলিয়ে দেখে পড়বে। তোমরা কোথায় আছো এই কবিতায়, তোমরা এই কবিতাতে কোথায় কিভাবে থেকেছিলে বা থাকতে পারো, বা তোমরা যদি না থেকে থাকো তাহলে এই কবিতায় তোমাদের পরিচিতরা, তোমাদের বাড়ির বড়রা, তারা কোথায় কিভাবে ছিল, আদৌ তারা ছিল কি না, হ্যাঁ খুঁজে দেখবে তারা কিন্তু ছিল। হয়তো তোমরা নেই, হয়তো এমন কোনো দিন আসতে পারে, ভগবান না করুক এইরকম পরিস্থিতির তোমাদের শিকার হতে হোক। আমি কামনা করব ভগবানের কাছে তোমরা সবসময় সুখে থাকো, ভালো থাকো, সমৃদ্ধিতে থাকো। কখনো এত অভাব, এত দারিদ্র্য, এত যন্ত্রণা, হাজার রকমের সমস্যার মুখোমুখি তোমাদের যেন হতে না হয়। কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় তাহলেও কিন্তু তোমরা পরবর্তীতে হয়তো উপলব্ধি করতে পারবে জীবন দিয়ে যে আমাদের দেশ জুড়ে, পৃথিবী জুড়ে এরকম হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি পরিবার রয়েছে যারা দিন আনে দিন খায়, যাদের আজকে রাতে ঘুমোতে যাওয়ার সময় ভাবতে হয় কালকের হাঁড়ি চড়বে কিনা, কালকের উনুনে হাঁড়ি চড়বে কিনা, কালকের অন্ন জুটবে কিনা ভাবতে হয়। কিন্তু আমার মনে হয় এখানে আমরা যারা রয়েছি এই মুহূর্তে, তাদের পরিবারে বেশিরভাগেরই এই চিন্তাটা করতে হয় না যে আজকের ঘুমোতে যাচ্ছি, কালকের মুখে আহার তুলে দিতে পারবো কি না, ছেলে মেয়েদের মুখে, পরিবারের মুখে। এই চিন্তাটা বোধহয় সবাইকে করতে হয় না। কিন্তু যারা চিন্তা করে তারা চিন্তা করে, তোমাদের তো চিন্তা করতে হয় না। তোমরা তো এটা বারবার ধরে বাড়িতে শুনছো যে তোমাদের অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, তোমাদের খাওয়ার কথা চিন্তা করতে হবে না, কি খাবে, কিভাবে তার ব্যবস্থা হবে এটা নিয়ে ভাবতে হবে না, তোমাদের পড়াশোনার যা যা লাগবে তা নিয়েও চিন্তা করতে হবে না। সব যোগান আমরা দিয়ে দিচ্ছি। আমরা কষ্ট করব, আমরা দিন রাত পরিশ্রম করব,
তোমাদের তো কোনো অভাব রাখবো না, তোমাদের কোনো খামতি বা ঘাটতি রাখবো না। তোমরা শুধু মন দিয়ে একটু পড়াশোনাটা করো, কারণ আমরা দেখে যেতে চাই, আমরা বেঁচে থাকাকালীন দেখে যেতে চাই, আমরা রিটায়ারমেন্টের আগে দেখে যেতে চাই যে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছো। তাই মন দিয়ে একটু পড়াশোনাটাকে ফোকাস করো। এটা বাড়ির প্রত্যেককেই বলে। আসলে তারা চায়, তারা যে অবস্থার ভেতর দিয়ে গেছে সেই রকম অবস্থা যেন কোনো দিন তোমাদের দেখতে না হয়, কিংবা এখনও পর্যন্ত তাদেরকে যেভাবে লড়াই করতে হচ্ছে, তাদেরকে যেভাবে পরিশ্রম করতে হচ্ছে, সেই পরিশ্রম, সেই লড়াই, সেই কষ্টটা যাতে তোমরা জীবনে কোনো দিন না করো। খুব সহজে প্রতিষ্ঠিত হতে পারো, খুব সহজে উপার্জন করতে পারো, খুব সহজেই যশ, নাম, খ্যাতি, প্রতিপত্তি সব অর্জন করতে পারো। তার জন্যই কিন্তু তাদের এই চেষ্টা, তাদের এই পরিশ্রম। একবার ভেবে দেখবে যে বাবা বা মা বা বাড়ির অন্যরা, বড়রা যে পরিশ্রমটা করছে, যে চেষ্টাটা করছে, যে লড়াইটা করছে, সেই লড়াইটা কিন্তু তোমাদেরকেই ভালো রাখার জন্য, তোমাদেরকেই সুখে রাখার জন্য, তোমাদেরকেই সমৃদ্ধিতে, খুশিতে রাখার জন্য। কিন্তু একবার কি ভেবে দেখেছো তারা যে চেষ্টাটা করছে, সেই চেষ্টা করার সময় তারা কতখানি ক্লান্ত হয়ে পড়ে? যতখানি করার সাধ্য, তারা সেই সাধ্যের বাইরে গিয়ে কাজ করে। ধরো আমার ক্ষমতা আছে যে আমি এতটা করতে পারবো, এটা আমার সাধ্যের মধ্যে পড়ে, কিন্তু এই সাধ্যের বাইরে গিয়ে যখন কাজ করতে হয় তখন কিন্তু আর শরীরের জোরে কাজ হয় না, তখন হয় মনের জোরে কাজ হয়। মন তখন শক্ত করে শরীরটাকে টেনে নিয়ে যায়। মন তখন বারবার ধরে এটাই ভাবে, আমি যদি কাজ করা থামিয়ে দিই তাহলে আমার সন্তান সুখে থাকতে পারবে না, আমি যদি কাজ করা বন্ধ করে দিই তাহলে আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হতে পারবে না, আমি যদি কাজ করা বন্ধ করে দিই তাহলে আমার ছেলে মেয়ের মুখে হাসিটাকে আমি ধরে রাখতে পারবো না, তাই আমি কষ্টে থাকবো, আমি দুঃখে থাকবো, আমি অভাব দারিদ্র্যের আঁচটাকে অনুভব করব, ঝড়ঝাপটা সব আমি আমার উপরে নেব, কিন্তু আমি আমার সন্তানকে নিরাপত্তার বলয়ে আবদ্ধ করে রাখবো, নিরাপত্তার বলয়ে ঘিরে রাখবো। আমি কিন্তু প্রত্যেক বাবা মায়ের, প্রত্যেক বাড়ির বড়দের মনের কথাই বলছি, এবং সেই মনের কথাগুলোই আমাদের কবিতার সঙ্গে জুড়ে রয়েছে। আগলে রাখা, পরিশ্রম করা। যখন একজন শ্রমিক, একজন জোগাড়ের কাজ করে, বিল্ডিংয়ে যারা জোগাড়ের কাজ করে, এই ধরো বালি, সিমেন্ট এগুলোকে মেশায়, স্টোন চিপ, তারপরে ইটগুলোকে মাথায় নিয়ে একটার পর একটা সিঁড়ি চড়ে যখন ওপরের দিকে উঠতে থাকে, তার শরীরে যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সে উঠতে পারে না, কারণ সে দিন আনে দিন খায়। তার ওই শুকনো ভাত তো দূরের কথা, এক মুঠো পান্তা ভাত মানে ঠান্ডা ভাতও জোটে না। ভালো খাবারের কথা তো ভুলেই যাও। যে পরিশ্রম তারা করে, যে কায়িক মেহনত তারা করে, সেই মেহনতি মানুষের জন্য দরকার যে খাবার, যে ধরনের পুষ্টিকর খাবার, সেই খাবার তারা কোথায় পাবে? তাদের দুবেলা দুমুঠো খাওয়ারই জোটে না, পেট ভরেও খেতে পায় না, অর্ধাহারে থাকে, কোনো দিন অনাহারে থাকে। তো সেই সমস্ত মানুষগুলো না, যখন মাথায় ইট নিয়ে একটা স্টেপে পা ফেলছে তখন শরীর চলে না, মনের জোরে কাজ করছে। আবার একটা স্টেপে যখন পা ফেলে না, তখন মনের জোরে কাজ করছে। মনটা পড়ে থাকে কোথায়? না বাড়িতে। আর যে আমার এই পায়ের স্টেপ যদি বন্ধ হয়ে যায়, পা ফেলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওখানে কিন্তু থমকে যাবে আমার সংসার। তাই আমার পথ চলা চালিয়ে যেতে হবে, আমার পথ চলাটাকে কন্টিনিউ রাখতে হবে, বজায় রাখতে হবে, কারণ আমার এই পথ চলার শেষে আমি দেখতে পাচ্ছি আমার সংসারের সুখ, আমার সংসারের প্রত্যেকের মুখের হাসি। তার মানে শুধু যে দরিদ্র পরিবার, অভাবে আছে এমন পরিবারগুলোই লড়াই করে তা নয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের, আমাদের যারা বয়সে বড়, আমাদের বাড়ির যারা বড়রা, অভিভাবক অভিভাবিকা, তারাও প্রতিনিয়ত কিন্তু এই চেষ্টাটা করে। কারণ মধ্যবিত্তদের মধ্যে হয়তো দুবেলা দুমুঠো জুটেই যায়, ডাল ভাত জুটে যায়, আলু সেদ্ধ ভাত জুটে যায়, কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে, তার বাইরে গিয়েও তো আমাদের অনেক চাহিদা থাকে, আমাদের অনেক স্বপ্ন থাকে। আমরা কি শুধু পৃথিবীতে এসেছি ওই বেঁচে থাকার জন্যই বেঁচে থাকবো? কখনো না। বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা নয়,
সকাল থেকে উঠবো, সারাদিন কাজ করব, তারপরে দুটো নাকে মুখে খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা বেরিয়ে পড়বো কাজের সন্ধানে। হ্যাঁ, আবার সারাদিন কাজ করব, খাবো, ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, ওই করার জন্য জীবনে পৃথিবীতে এসেছি। তাহলে তার বাইরে তো যেতে হবে আমাদের। তাহলে তার বাইরে যাওয়া মানে কি? শুধুমাত্র পেটের খোরাকের জন্য তো আমরা উপার্জন করছি না। আমাদের উপার্জন, আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম মনের খোরাকের জন্য। মনেরও তো খোরাক লাগে। মনটাকে ভালো রাখতে না পারলে, মনটাকে যদি সুস্থ রাখতে না পারি, মনটাকে যদি চনমনে রাখতে না পারি, হালকা রাখতে না পারি, তাহলে কষ্ট পরিশ্রমটা করব কি করে? মনের তো আনন্দ দরকার। তাই দরকার একটু শখ, শৌখিনতা, বিলাসিতা, এটাও তো দরকার জীবনে। কিন্তু এই সব শৌখিনতার কথা, এইসব বিলাসিতার কথা, এইসব শখের কথা দরিদ্র মানুষগুলো, নিম্নবিত্ত মানুষগুলো, অভাবে থাকা মানুষগুলো, দিন আনা দিন খাওয়া মানুষগুলো, যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই সমস্ত মানুষগুলো কিন্তু ভুলে গেছে কবে। কারণ বিলাসিতার স্বপ্ন জাগার জন্য যে অবকাশ দরকার, যে সময় দরকার, বিলাসিতার স্বপ্নটাকে দেখার জন্য যে সময় দরকার, সেটাই তাদের জীবনের বড় অভাব। সারা দিন রাত পরিশ্রম করতে করতে তারা ভুলে গেছে যে বাঁচা কাকে বলে। বোধহয় তারা এটাই ভাবে যে এটাই বোধহয় বাঁচা, এইভাবেই বোধহয় বাঁচতে হয়। হ্যাঁ, এইভাবেও বাঁচতে হয়। হাজার সমস্যা, হাজার কষ্ট, হাজার রকমের বাধা বিপত্তি, দুঃখ যন্ত্রণা একটার পর একটা লেগেই থাকে। এইভাবেই বাঁচতে হয়, এর মধ্যেই সুখ খুঁজে নিতে হয়। তোমাদের ক্লাস 9-এ একটা কবিতা ছিল, আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, মনে পড়ছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটাকে ভেবে দেখো, মনে করে দেখো। আমি কিন্তু কবির সাথে সাথে তোমাদেরকে সেই নগর থেকে, শহর থেকে গ্রাম পরিক্রমায় নিয়ে গিয়েছিলাম। মানে ক্লাস 9-এ যারা আমার কাছে পড়েছিলে, এই কবিতাটা আমি যখন বুঝিয়েছিলাম, আমার মনে হয় এই কটা বছর পেরিয়ে গিয়েও তোমরা ওই কবিতাটাকে শুধু বোঝোনি, এই হৃদয়ে গেঁথে নিয়েছিলে। তাই এখন যখন তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু নস্টালজিক হও, একটু ভেবে দেখো যে কবি কিন্তু বারবার ধরে ওই গ্রাম থেকে উঠে আসা, শহরে সেটেল হয়ে যাওয়া মানুষগুলোকে, যাদের হৃদয়ে রয়েছে একটা বিরাট শ্যামল সবুজ গ্রামীণ জগৎ, সেই জগতের ছবিটা যাদের হৃদয়ে ধরা রয়েছে, বাড়িতে জিজ্ঞেস করবে, বাবা মা যারা শহরে জন্মাননি, যাদের বেড়ে ওঠা শহরে নয় গ্রামে, চলে এসেছেন যারা শহরে, তোমরা তো এখানেই বড় হয়ে উঠছো, এখানেই বেড়ে উঠছো, এখানেই তোমাদের জগৎটা, কিন্তু তোমাদের বড়রা যারা, তাদের বেশিরভাগের হৃদয়ে কিন্তু একটা গ্রামের ছবি ধরা আছে। আর সেই সমস্ত মানুষগুলোকে, মানে তাদেরকে, পাঠককে কবি কী করেছেন, তার সাথে সাথে তাদেরকে নিজের ওই গ্রামে পরিক্রমায় নিয়ে গিয়েছেন। ওখানে বলেছিল না, যা গিয়ে তোর উঠানে ওই দাঁড়া, যা গিয়ে উঠানে তোর দাঁড়া, মনে পড়ছে ব্যাপারটা? যা গিয়ে ওই উঠানের তো দাঁড়া। তার মানে কবি তাদেরকে বলছে যে তোর উঠানটা এখনো পর্যন্ত তোর জন্য শূন্যতা অনুভব করছে, অভাব অনুভব করছে, কখন তুই যাবি সে পূর্ণ হবে। ঠিক এই কবিতাতে একটা জায়গাতে আছে যেটা এই মুহূর্তে এই কবিতার সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক, সেটা হলো এই, গ্রামের মানুষের দুঃখ যন্ত্রণা, দারিদ্র, অভাব, নানান সমস্যা লেগেই থাকে, একটা ফুরিয়ে যেতে না যেতেই আরেকটা এসে পৌঁছে যায়। তার মানে এদের জীবনে এই কষ্ট, এই অভাব, এই দুঃখ যন্ত্রণা অনবরত চলছে, চক্রাকারে আবর্তিত হচ্ছে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, লাইনটা মনে করে দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। স্মাইলি। মনে পড়ছে কি লাইনটা? কুন্দ ফুল কি রঙের হয়? সাদা রঙের। কুন্দ ফুল, ওই যে টগর ফুল, কুন্দ ফুলের এই ফুলগুলো সাদা রঙের হয়, সাদা ধপধপে ফুল। তাহলে কুন্দ ফুলের হাসি মানে এদের জীবনের বাগান থেকে কুন্দ ফুলের হাসিটা কিন্তু ঝরে পড়ে না।
কুন্দ ফুলের হাসিটা কিন্তু সব সময় লেগে থাকে। যারা কুন্দ ফুলের হাসিটাকে সব সময় জীবনের বাগানে ফুটিয়ে রাখতে পারে তারাই তো জীবন যোদ্ধা, তারাই তো জীবনে সত্যিকারের বেঁচে থাকার আনন্দটা, সুখটা খুঁজে পায়। কষ্ট তো হাজার থাকবেই, তার মধ্যেই কুন্দ ফুলের হাসিটাকে বজায় রাখতে হবে, মুখে সবসময় হাসি যেন থাকে। হ্যাঁ, সেই হাসিটা যেন কৃত্রিম হাসি না হয়, নকল হাসি না হয়, অন্তর থেকে হৃদয় থেকে হাসিটা যেন আসে। বলছে নেভে না তার যন্ত্রণা। এই সমস্ত মানুষগুলোর জীবনে যন্ত্রণা নেভে না কেন? একটা যন্ত্রণা নিভতে না নিভতে আবার একটা এসে দাঁড়িয়ে যায়। দুঃখ হয় না বাসি, বাসি হয় না মানে কি, পুরনো হয় না, মানে দুঃখ সবসময় যেন তাজা, টাটকা তাজা থাকে। একটা দুঃখ শেষ হলো, কি হলো না, আরেকটা এসে হাজির হয়ে গেল। দেখা গেল অভাবের দুঃখ চলছে, তার মাঝখানে কেউ অসুখ বিসুখে পড়ে গেল, তার মানে তখন উপায় নেই, টাকা নেই হাতে, ধার দেনা করতে হবে। তাহলে ধার দেনা করার সাথে সাথে কী হলো না, পাওনাদারদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হলো। তো সেই সময় মতো যদি টাকা মেটাতে না পারে, ঋণ শোধ করতে না পারে, তাহলে পাওনাদাররা তাগাদা দিচ্ছে টাকা দেওয়ার জন্য। এদিকে দেখা গেল হঠাৎ করে কারোর একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, কারোর কোনো আত্মীয়ের বিয়ে বাড়ি, এবারে সেখানে তাকে কি দিতে হবে, কোনো একটা উপহার দিতে হবে। কারোর বাড়িতে দেখা গেল জন্মদিন, কারোর বাড়িতে এটা ওটা, এটা তো আমাদের প্রত্যেকেরই পরিবারে লেগে থাকে না। এমনিতেই আমরা চেষ্টা করছি মোটামুটি একটু ভালোভাবে গুছিয়ে এগোতে, হঠাৎ করে দেখা গেল একটা বাড়তি একটা চাপ এলো, টাকার একটা সমস্যা তৈরি হয়ে গেল। যারা চাকরি করে তারা তো বোঝে, চাকরির তো একটা লিমিটেশন আছে না, মাইনার। মাসের প্রথমে যখন চাকরির টাকাটা হাতে এলো তখন কি হয় না, বিভিন্ন খাতে আলাদা আলাদা করে সরিয়ে দেওয়া হয়। বাড়িতে জিজ্ঞেস করবে, শুধু চাকরি কেন, ব্যবসার ক্ষেত্রেও তাই। কিন্তু যাদের বিরাট ব্যবসা তাদের এই কথাটা হয়তো ততখানি ভাবতে হয় না, কিন্তু যারা একটা লিমিট রেখে উপার্জন করে তার বাইরে যেতেই পারবে না। সকাল মানে মাসের সকাল হলো, মানে মাসের প্রথমের দিকে দেখা গেল কি না, এটা হচ্ছে গ্যাসের জন্য এই টাকাটা সরিয়ে দিল এই খাতে, এটা হচ্ছে গালামাল মানে মুদি দোকানের খাতে, এটা হচ্ছে সবজির খাতে, এটা হচ্ছে ইলেকট্রিক বিলের খাতে, এটা হয়ে গেল বাড়ি ভাড়ার খাতে, এটা হলো ছেলে মেয়েদের টিউশন ফিজের খাতে, এটা স্কুল ফিজ, এটা ইত্যাদি বইপত্র, এটা ওটা, এগুলো কিন্তু সব আলাদা করে দেখা গেল। হাতে কি থাকলো, হাতে যা থাকলো তাতে প্রথমের দিকে 2-4 দিন একটু বেশ ভালো খাওয়া দাওয়া, তারপরে মাস হাফের ওপরে যেতে না যেতেই টানাটানি শুরু হয়ে যায়। আর মাসের শেষের দিকে ডাল ভাতও ঠিক মতো হয়তো জুটছে না। তখন যদি ছেলে মেয়েদের একটু শখ জাগে, বাবা একটা ভালো মোবাইল কিনে দাও, আমি পড়াশোনা করতে পারছি না, এটা শখ নয় ঠিক, এটা প্রয়োজন থেকে বলছে যে এই পুরনো মোবাইলটাতে ঠিকঠাক কানেকশান হচ্ছে না, প্রবলেম হচ্ছে, দাঁড়া বাবা একটু এই মাসটা যেতে দে, সামনের মাসের প্রথমের দিকে মাইনেটা পাই তারপরে কিনে দেবো। ভাবতে হয় তো, কত ভাবতে হয়, বলার সাথে সাথে সবাই পারে কিনে দিতে, কখনো না। তাহলে শেষের দিকে মানে যারা চাকরি করে তাদের মাসের শেষের দিকেও এরকম ধরনের একটা অবস্থার মুখোমুখি হতে হয়। তার উপরে হঠাৎ করে দেখা গেল সামনের এই যে খুব তাড়াতাড়ি দেখা গেল, আরে এখন করোনার আবহ চলছে, দেশের পরিস্থিতি ভালো নয়, এখন মনে তোদের বিয়ে শাদির কেন ইচ্ছে জাগবে রে, হঠাৎ করে আমরা শুনছি ও বিয়ে করার জন্য রেডি হচ্ছে, এ বিয়ে করার জন্য রেডি হচ্ছে, বিয়ে বাড়ি হঠাৎ করে তৈরি হয়ে গেছে। এই অবস্থায় বিয়ে বাড়ি, হ্যাঁ বিয়ে করবে বোঝো অবস্থা, এমনিতেই ইনকাম নেই, উপার্জন নেই, হঠাৎ করে এখানে বিয়ে করবে। তাহলে আত্মীয়, নিকট আত্মীয়, কাছের মানুষ বিয়ে করছে, তাহলে তাকে কি ওই রকম একটা ছোটোখাটো 2-4 আনার গিফট দিলে হয়? বিশেষ করে এত আপন এত কাছের, একটু তো সোনা দানা দিতে হবে। মাথায় পড়লো হাত, উপার্জন একটা লিমিট, সীমাবদ্ধ, হঠাৎ করে তার উপর একটা বাড়তি বোঝা কোথায় পাবে? তাহলে ঠিক আছে, এখান থেকে ধার করা, ওখান থেকে ধার করা, ধার করলে তো হবে না, ধার করলেও তো তাকে মেটাতে হবে একটা সময়ের পরে, তাহলে চাপ তো আবার পরের মাসেও আসবে। তাহলে অভাব দারিদ্র্য যেমন নিম্নবিত্তদের জীবনে লেগে থাকে, আমাদের জীবনেও কিন্তু সমস্যা লেগে থাকে, হাজারো সমস্যা। একটা সমস্যা আসতে না আসতে আর একটা সমস্যা এসে পড়ে, একটা সমাধান করতে না করতে আর একটা চলে আসে। তাই কবি বলেছিলেন যে এই গ্রামে অভাব দারিদ্র্যে থাকা মানুষগুলো জীবনে দুঃখ তো লেগেই আছে, এখানে এদের জীবনে দুঃখ বাসি হয় না, দুঃখ যন্ত্রণা সব সময় আসতেই আছে, একটার পর একটা চলতেই আছে।
কিন্তু কিন্তু এরা এর মাঝেই বেঁচে থাকার স্বাদটাকে খুঁজে পেয়েছে, বেঁচে থাকার ঠিকানাটাকে খুঁজে পেয়েছে। এদের জীবনের বাগানে সবসময় কুন্দ ফুলের হাসিটা কিন্তু লেগেই রয়েছে। এইভাবেই তো বাঁচতে হয়। এত না পাওয়ার মধ্যে, এত অভাবের মধ্যে, এত ঘাটতির মধ্যে এইভাবেই আমাদের বাঁচতে হয়। দেখো নুন কবিতার প্রথমের দিকে, একটু লাইনের দিকে তাকাও। আমি কিন্তু বলেছিলাম যে কবিতা তোমাদের মুখস্থ করতে হবে, কবিতা মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য। যদি মনে হয় পরীক্ষার জন্য মুখস্থ করবে না, ভুলেই যাও, কিন্তু কবিতা মুখস্থ করবে নিজের জন্য। কবিতা তোমাদের সব সময় সঙ্গী হবে। সাহিত্য, সংস্কৃতি, শিল্প এগুলো সঙ্গী হয় জীবনের। গান, নাচ, আর্ট এগুলো সঙ্গী হয়ে দাঁড়ায়। তোমার মন ভালো নেই, মন খারাপ, কবিতা দেখবে গুনগুনিয়ে ওঠো। সেই গুনগুনিয়ে ওঠা কবিতার সাথে সাথে মন খারাপটা অনেকটা কমে গেছে। তোমার মন খুশিতে, আনন্দে, কবিতা গুনগুনিয়ে ওঠো, ওই আনন্দ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কোথাও বেড়াতে গেছো, পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের পাশে বসে ওই সীমাহীন সমুদ্রের পাশে তাকিয়ে, সীমাহীন সমুদ্রের পাশে বসে তাকিয়ে থেকে দেখে আগে শোনা, আগে পড়া, মুখস্থ করা কবিতা মনে মনে পাঠ করো, গান গুনগুনিয়ে ওঠো। দেখো ওই প্রকৃতির সাথে, ওই সমুদ্রের বিশালতার সাথে নিজেই হারিয়ে যাবে, ব্যপ্ত হয়ে যাবে, নিজেকে ব্যপ্ত করে দিতে পারবে। এইটাই তো ভালো লাগা। সাহিত্য তো এইভাবেই ভালো লাগা তৈরি করে দেয়। আজকের তোমার কবিতাটা মুখস্থ করলে কঠিন মনে হবে, চাপের মনে হবে, কাল দেখবে এই কবিতাটাই তোমাকে কী দিচ্ছে না, তোমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠছে, তোমাকে শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, মনের জোর দিচ্ছে, তোমার মনের পাশে থাকার চেষ্টা করছে। কবিতা তাই মুখস্থ করবে। তো কবিতার প্রথমের দিকে তাকাও, দেখতে পাবে জয় গোস্বামীর নুন কবিতা। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তাহলে সাধারণ ভাত কাপড়ে দিন যাচ্ছে, সাধারণ ভাত কাপড়ে এদের দিন যাচ্ছে, দিন যায়। এর বাইরে গিয়ে এরা যে শৌখিন, দামি, বাহারি শাড়ি বা পোশাক আশাক পরবে তার কোনো উপায় নাই, সামর্থ্য নাই। সাধারণ ভাত, সাধারণ কাপড়ে এদের দিন চলে যায়। ঠিক আছে, চলে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে আবার শুরু হয়ে গেল আর একটা সমস্যা। দেখো, চলে যায় দিন আমাদের অসুখে, অসুখ বিসুখ শুরু হয়ে গেল। তাহলে অসুখ বিসুখ শুরু হয়ে গেলে কী হবে? হঠাৎ করে ধার দেনা করতে হবে। এই যে বলছে ধার দেনা শুরু হলো, তাহলে ধার দেনা করতে হচ্ছে। ওদিকে অসুখ বিসুখ, ওদিকে অভাব দারিদ্র, এদিকে ঘরে ভাত নেই, এদিকে ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারছে না। এই সমস্ত সমস্যা থেকে, এই সমস্ত ঘাটতি থেকে, অভাব থেকে মুক্তির জন্য একটা স্থায়ী সমাধানের পথ তো পাওয়া যাচ্ছে না। তাহলে আর নেওয়া যাচ্ছে না মানসিক যন্ত্রণা, চাপ বলো, নেওয়া যাচ্ছে না, অথচ কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে মুক্তির জন্য উপায় কি? আপাতত সাময়িক, অল্প কিছুক্ষণের জন্য মুক্তির, মাথাতে তো প্রচণ্ড চাপ যন্ত্রণা তৈরি